সুদেবের কথা শুনে সব জানতে পেরে গিয়ে শেষমেশ অনুভবের কাছে আসছে লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর মনটা ভীষণই কেমন একটা করতে থাকে। তখন লাজু ভাবে একবার অনুভবকে ফোন করে অনুভবের খবর নেবে। তার মন অস্থির হয়ে উঠেছে, কিন্তু যখনই লাজু ফোন করে ফোনটা কেটে দেয় বনলতা। আসলেই অনুভবের ফোনটা ছিল বনলতার হাতে। এর মাঝখানে হসপিটালে সবার অবস্থাই খুব খারাপ। ডাক্তারবাবুরা অপারেশন করবে বলে ঠিক করে। আর তখন স্ত্রী বলে, আচ্ছা দিদি, কেন বলো তো অনুভবের সাথেই এমনটা হলো? ছেলেটা তো কারোর কখনো ক্ষতি চায়নি, সব সময় ভালো চেয়ে এসেছে, মানুষকে সাহায্য করেছে। আমি যবে থেকে ওর বিয়ে দিয়েছি তবে থেকেই যেন জীবনটা আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি। শর্মিলা বলে, দেখ ছোট, এই সময় দাঁড়িয়ে পুরনো কথা মনে করে কষ্ট পেয়ে কি কোনো লাভ আছে? এখন ধৈর্য ধর, দেখ সব ঠিক হয়ে যাবে। আসলেই আমরা অনেক বেশি চিন্তা ভাবনা করছি ঠিকই, কিন্তু ভগবান আছে তো, সবটা ঠিক করে দেবেন উনি, তোর কোনোভাবেই কোনো ক্ষতি করবেন না। স্ত্রী তখন বলে, জানি না, ছেলেটা সুস্থ হয়ে আবারও বাড়িতে ফিরে আসুক, আমি শুধু এইটুকুই চাই। আমার যে মনটা কতটা অস্থির হয়েছে সেটা যদি আমি কাউকে বলে বোঝাতে পারতাম। বনলতাই সব কিছুর জন্য তুমি দায়ী। বনলতা বলে, আন্টি তুমি এসব কি বলছো? আমি কিভাবে দায়ী হব বলো তো? আমি কি করেছি? যদি আমি লাজু আর অনুভবকে না আটকাতাম তাহলে হয়তো এতদিনে অনুভব আমাকে ডিভোর্স দিয়ে লাজুকে বিয়ে করে নিয়ে আসতো বাড়িতে। তখন কি সেটা ভালো হতো বলো তো? শ্রী তখন বলে, বিয়ের দিন তুমি ওইভাবে পালিয়ে গেলে কেন? কিংবা তুমি কেন বললে না যে তুমি অন্য কাউকে ভালোবাসো? এই সম্বন্ধটা তুমি করতে পারবে না, তাহলে আজকে এই দিনে দাঁড়িয়ে এসব আমাকে দেখতে হতো না। এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি বুঝতে পেরেছো? বনলতাকে দোষারোপ করতে থাকে স্ত্রী। এরপরে অন্যদিকে লাজুর মনটা খুবই অস্থির হতে থাকে, কিন্তু লাজু কারুর সাথেই কোনো যোগাযোগ করে উঠতে পারে না। সেই জন্যই মনটা আরও খারাপ হয়ে যায় লাজুর। তার মাঝখানেই বনলতা ঠিক করে যে যেভাবেই হোক না কেন কোনোভাবেই খবরটা জানতে দেবে না লাজু বা সুদেবকে। সুদেব ফোন করতে থাকে বনলতাকে। সাইডে গিয়ে বনলতা ফোন ধরে আর জিজ্ঞেস করে, ওদিকের খবর কি? সুদেব বলে, এদিকের খবর দেব বলেই তো তোমায় ফোন করলাম টিচার দিদি। এদিকে সব কিছু মোটামুটি ঠিকই আছে, লাজুকে তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি, আর এখন সবটা দেখার পালা। এখন তো দুম করে ওকে বলতে পারি না যে ওর আর পড়াশোনা করা হবে না, কিন্তু ওই বুঝিয়ে সুঝিয়ে আর কি সবটা ম্যানেজ করতে হচ্ছে। বনলতা বলে, চেষ্টা চালিয়ে যাও, ও যেন এই কলকাতায় আর কখনোই না আসে। সুদেব বলে, সেই চেষ্টাতেই আছি, তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই সবটা ব্যবহার করছি। আসলেই মেয়েদেরকে বাচ্চা হওয়ালেই আটকানো যায়, মা বলেছে। আর এখন যদি লাজুর কোলে একটা বাচ্চা চলে আসে তাহলে কিন্তু লাজুকে আটকে দেওয়া যাবে। বনলতা বলে, এই শোনো, তোমার যা ইচ্ছে করো, এখন আমাকে এভাবে ফোন করে ডিস্টার্ব করবে না। এই বলেই ফোনটা কেটে দেয় বনলতা। সুদেব জানতেও পারেনি অনুভবের অ্যাক্সিডেন্টের খবরটা। সুদেব এটা ভাবে, এই টিচার দিদি না মাঝে মধ্যে মেজাজ দিয়ে কথা বলে, এটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এখন লাজুকে পটাতে হবে। এর মধ্যেই লাজুর সাথে কথা বলতে চলে এসেছে দীপা দিদি আর বলে, শোনো না ছোট বৌদি, তোমাকে কিছু কথা বলার জন্য এলাম। তুমি কিন্তু যত খারাপ পরিস্থিতি আসুক না কেন নিজের পড়াশোনাটা বন্ধ করবে না, বুঝতে পারলে? লাজু বলে, না না, সেটার কোনো প্রশ্নই আসছে না। কেন বলো তো দীপা দিদি, তুমি হঠাৎ করে এই কথাগুলো বলছো? দীপা তখন বলে, আসলে বুঝতেই তো পারছো আমার ছোটদার মাথার মধ্যে কিচ্ছু নেই, ও কখন কি করে নিজেও বুঝতে পারে না। তাই তোমাকে আমি আগে ভাগেই শিখিয়ে রাখছি যাতে কোনো সমস্যায় তুমি না পড়ো। লাজু তখন বলে, আশা করছি আমি কোনো সমস্যায় পড়বো না, আর তুমি আমাকে নিয়ে এত ভেবো না। আমি ঠিক এতদূর যখন এসেছি বাকি রাস্তাটাও চলতে পারবো। দীপা মনে মনে ভাবে, তুমি তো ছোটদার মতলবটা এখনো বুঝতে পারোনি, তাই হয়তো এই কথাগুলো বলছো। কিন্তু লাজু বুঝতে পেরে গেছিল যে সুদেব আবারও কোনো মতলব এঁটেছে, আর সেই জন্যই দীপা দিদি এসেছে এই কথাগুলো বলতে। তবে লাজু ঠিক করে, যদি এরপর সুদেব আবারও কোনো বাড়াবাড়ি করে তাহলে আর কোনো ক্ষমা হবে না, ডিরেক্ট একদম ডিভোর্স করিয়ে তবেই ছাড়বে। এদিকে ডাক্তারবাবু অপারেশন করে বাইরে বেরিয়ে আসে। তখনই সবাই মিলে ছেঁকে ধরে আর বলে, ডাক্তারবাবু এতক্ষণ অপারেশনের সময় লাগলো, সব ঠিক আছে তো? চুপ করে থাকবে না ডাক্তারবাবু, বলুন, আমরা তো এই খবরটা শোনার জন্য খুবই অস্থির হয়ে আছি। তখন ডাক্তারবাবু বলে, দেখুন, আমরা 80-20 চান্স রেখেছি, অবস্থা খুব একটা ভালো না। আসলে মাথার মধ্যে লেগেছে তো, তাই একটু রিস্ক আছে, তবে আমরা আমাদের মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কোনো রকমের কোনো অসুবিধা হলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। শ্রী বলে, এরকম বলবেন না ডাক্তারবাবু, সুস্থ করতেই হবে আমার ছেলেকে। ও যে বড্ড ভালো, ওর কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ডাক্তারবাবু বলে, দেখুন, ভগবানের ওপর আশা রাখুন, ভগবান ঠিকই কোনো একটা রাস্তা দেখাবে। আসলেই অসুস্থ উনি অনেকটাই বেশি, আর যেহেতু মাথায় হাতে অনেকটাই চোট লেগেছে, তাই আমরা আমাদের মতন চেষ্টা করছি। এদিকে লাজু ভাবে, অনুভব ঠিক আছে তো? এতবার করে ফোন করলাম, ফোনটাও ধরছে না, কি করি বুঝতে পারছি না। পড়াতে মন বসছে না লাজুর। তখনই চলে এসেছে সুদেব আর বলে, এ লাজু, ঘরে চল না, ঘরে গিয়ে পড়তে বসবি। তখনই সুদেবের কথা শুনে লাজু বলে, বলছি তো যাব না, তুমি গিয়ে ঘুমাও না। আর তাছাড়া আমার অনেক পড়া আছে, সমস্ত পড়াটা কমপ্লিট করতে হবে। কেন শুধু শুধু আমাকে এসে জ্বালাচ্ছ, আমি এটাই বুঝে উঠতে পারছি না। সুদেব বলে, আমি তোকে জ্বালাচ্ছি কোথায়? আমি কিছু বলেছি? বল, তুই যে এরকম করছিস। তখন লাজু বলে, আমি তো বলছি যে আমি এখন পড়বো। এরপরে সুদেব মনে মনে ভাবে, তোর এই পড়া কি করে শেষ করতে হয় আমার খুব ভালো মতন জানা আছে, তবে এখন আমি কিছুই শুরু করব না, সবে সবে এসেছি তো, তাই এখন ধৈর্য নিয়ে তোকে বোঝাচ্ছি। লাজু এটাও বলে দেয়, তুমি বলেছিলে যে পড়াশোনায় কোনো অসুবিধা হবে না, এরপর যদি পড়াশোনায় অসুবিধা হয় জানো তো কি করতে পারি। সুদেব আর কিছু না বলেই ভেতরে চলে যায়, কিন্তু লাজু জানে যে সুদেব আবারও সব কিছু শুরু করে দিয়েছে, এই লোকটা কখনোই বদলাতে পারে না। তাই লাজু ঠিক করে এসবকে উপেক্ষা করেই পড়াশোনায় মন দেবে। এর মধ্যেই লাজু অস্থিরতায় কেমন ভুগছিল, আর তখন অন্যদিকে শ্রী ভাবে কখন অনুভব সুস্থ হবে, কখন মা বলে ডাকবে। অনুভবকে আইসিইউতে দেওয়া হয়েছে। আইসিইউর বাইরে থেকে শ্রী অনুভবকে দেখতে থাকে, কিন্তু ভালো করে দেখতে পারে না, যেহেতু মাথায় হাতে ব্যান্ডেজ ছিল। এরপর শ্রী বলে, আমার এত সুন্দর ছেলেটা এইভাবে হসপিটালের বেডে শুয়ে রয়েছে দিদি, আমি কিচ্ছু করতে পারছি না। তখনই বলরাম বলে, কাকিমণি তুমি একটু শান্ত হও, তুমি তো জানোই যে এটা হসপিটাল, এখানে এত ভেঙে পড়লে চলে বলো? আর তাছাড়া ডাক্তারবাবু তো বললো যে আমাদের অনুভব সুস্থ হয়ে যাবেই, আমি বলছি দেখো ও ঠিক সুস্থ হবে। এর মাঝখানে ঠাম্মির সাথে ফোনে কথা বলতে শুরু করে লাজু, আর তখনই ঠাম্মি বলে যে কৃষ্ণ দাদুভাইয়ের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি, ডাক্তারবাবু বলেছে বাঁচার চান্স অনেক কম আছে। আর এটা শোনার পরেই লাজুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। লাজু তখন ভাবে কি করে এমনটা হলো। ঠাম্মি বলে, রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরেই অনুভবের অবস্থা অনেক বেশি খারাপ। এরপর লাজু নিজেকে দোষারোপ করতে শুরু করে, কারণ লাজুই অনুভবকে এমন করতে বাধ্য করেছে। লাজু এটা বিশ্বাস করে, আর তারপরেই লাজু ঠিক করে বেরিয়ে যাবে। কিন্তু সুদেব কোনোভাবেই বেরোতে দেয় না লাজুকে, সাথে কমলাও আটকাবে বলে ঠিক করে। কিন্তু লাজু ঠিক করে সুদেব বা কমলা কারোর বাধাই সে আর শুনবে না, সে অনুভবকে দেখতে যাবেই। তার জন্য যতই বাধা আসুক না কেন সবটাকেই উপেক্ষা করে লাজু বেরিয়ে যাবে।